সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায়। আপনাদের সাথে আছি আমি ইব্রাহিম পাঠান। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। এরই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইতিবাচক ধারায়। আর এই বিষয়ে আলোচনায় আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদ। জনাব ওবায়দুল্লাহ আল মাসুদ, আমাদের আলোচনায় আসার জন্য আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা ঠিক করেছি সেখানে দেখছি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ইতিবাচক ধারায় দীর্ঘদিন পর আমরা সুখবর পাচ্ছি এবং সোনালী ব্যাংক সবচেয়ে বেশি পরিচালন মুনাফা করেছে। আমাদের কাছে যে তথ্য আছে সেখানে আমরা দেখছি যে 2018 সালে মুনাফা করেছে 1900 কোটি টাকা, 2017 সালে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা ছিল 1206 কোটি টাকা। একটা বড় ধরনের জাম্প আমরা বলতে পারি। তো এই যে সফলতার পেছনে মূল মন্ত্র কি হিসেবে কাজ করেছে? আজ 10ই জানুয়ারি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমরা জানি 1971 সালে 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু বিজয় উদযাপনের জন্য বাঙালি জাতিকে তার মহান নেতার আগমনের জন্য 24 দিন অপেক্ষা করতে হয়েছে। আর সেই বিজয় উদযাপনের দিবস, এই দিবসে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ডিবিসি চ্যানেলকে শুরুতেই আমি ধন্যবাদ দিচ্ছি। আমাদের সিক্রেট অফ সাকসেস যদি বলতে হয়, আমরা 17 সালে অপারেটিং মুনাফা করেছিলাম 1200 কোটি, এবছর আমরা করেছি 2058 কোটি, এবং খেলাপ ঋণ আমরা আদায় করেছি 3665 কোটি। এই সাফল্যের সঙ্গে আজকের দিনটি কিন্তু সম্পৃক্ত, আমি সম্পৃক্ত করতে চাই। আপনারা জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু দীর্ঘ 23 বছর এদেশের মানুষকে ধীরে ধীরে মোটিভেট করে জাগিয়ে তুলেছেন। বাঙালি জাতি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এরা ভাষার জন্য জীবন দিয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে, এবং এদেরকে তৈরি করেছেন বঙ্গবন্ধু দীর্ঘ 23 বছর। এবং সর্বশেষ উনি 7ই মার্চে যে ভাষণ দিয়েছেন, তার আগের দিন আপনারা মনে আছে সারা দেশে একটা পোস্টার লাগানো হয়েছিল ছোট্ট, সেখানে বলা হয়েছিল সোনার বাংলা শ্মশান কেন। সেখানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের বৈষম্যের চিত্রটা ছোট্ট করে ইনভেন্টরি করা হয়েছে। এবং 7ই মার্চের ভাষণে উনি বলেছেন, দেখেন, সাধারণত যুদ্ধে যাওয়ার আগে রাজা এবং সেনাপতিরা সৈনিকদের মধ্যে ভাষণ দেয়, কিন্তু অন্য যুদ্ধের সঙ্গে মুক্তি সংগ্রামের পার্থক্যটা দেখেন আপনি। বঙ্গবন্ধু কিন্তু ভাষণ দিয়েছে 7 কোটি জনগণের উদ্দেশ্যে। তার মানে উনি কি চেয়েছিলেন? উনি চেয়েছিলেন যাতে এই যুদ্ধে সারা দেশের লোক সম্পৃক্ত হয়। এই আহ্বানে ব্যাংক খাতও জড়িত ছিল এবং সেখানে উজ্জীবনী শক্তি পাওয়া যায়। হ্যাঁ, আমি আরেকটু বললে ক্লিয়ার হবে। উনি সারা দেশের লোকদেরকে দীর্ঘ 23 বছরে মোটিভেট করে 7ই মার্চে সর্বশেষ ভাষণটা দিয়েছেন। সেখানে উনি সারা দেশের জনগণকে ভাষণটা দিয়েছেন। তার মানে উনি চাচ্ছিলেন যে সারা দেশের লোক যাতে যুদ্ধে সম্পৃক্ত হয়। এ কারণে ভিয়েতনামে কিন্তু যুদ্ধে স্বাধীন হতে 17 বছর লেগেছে। উনি যেহেতু নতুন একটা টেকনিক আবিষ্কার করেছেন, সারা দেশের লোককে সম্পৃক্ত করেছেন, এই জন্য যুদ্ধটা কিন্তু আমরা স্বল্পতম সময়ে পাকিস্তানি বাহিনীর মতো এরকম একটা দুর্ধর্ষ বাহিনীর বিরুদ্ধে সমস্ত লোকজনের অংশগ্রহণে আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছি। এখানে আমরা জানি 78% কৃষকের সন্তান মুক্তিযুদ্ধ করেছে এবং উনি তরুণ প্রজন্মকে কাজে লাগিয়েছেন। আমরা যদি এখন আসি সোনালী ব্যাংকের সাকসেস, বঙ্গবন্ধু এত বড় নেতা, তাকে অনুকরণ করা সম্ভব না, কপি করা সম্ভব না, তবে তার আদর্শ অনুসরণ করা সম্ভব। আমরা 16 সালে যখন জয়েন করি তখন এই ব্যাংকের অপারেটিং লস ছিল 500 কোটি টাকা। আমরা প্রথম যে কাজটা করলাম, বঙ্গবন্ধু যে কাজটা করেছেন, উনি কিন্তু ইনভেন্টরি করেছেন। আপনি দেখবেন 7ই মার্চের ভাষণে শুরুতেই 23 বছরের করুণ ইতিহাস। ইনভেন্টরি কি ম্যানপাওয়ার ইনভেন্টরি ছিল নাকি ইনভেন্টরি ছিল? এটা ইনভেন্টরি ছিল বঙ্গবন্ধুর দেশের ইনভেন্টরি। 23 বছরের করুণ ইতিহাসটিকে বলার চেষ্টা করেছেন। তারপরে ম্যানেজমেন্ট সায়েন্সে যে কথাটা বলা হয় যে যার যা কিছু আছে এটা দিয়ে ম্যানেজ করা, এটা কিন্তু ম্যানেজমেন্ট সায়েন্সের সবচেয়ে বড় কথা। বঙ্গবন্ধু দেখেন কি বলেছে, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমরা জানি 9 মণ তেল না হলে রাধা নাচে না। তো 9 মণ তেল দিলে যদি রাধাই নাচে তাহলে ম্যানেজারের কোনো ক্রেডিট নাই। কিন্তু বঙ্গবন্ধু দেখেন কি বলেছে, যার যা কিছু আছে, আমাদের এই গরিব দেশ, এটা দিয়ে আপনি শত্রু মোকাবেলা করতে হবে। আরেকটা আহ্বান উনি করেছিলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তা আমরা সোনালী ব্যাংকের ক্ষেত্রে কি করলাম, বঙ্গবন্ধুরকে অনুসরণ করা সম্ভব না, আমরা আগেই বলেছি। আমরা সারা দেশে ঘুরে ঘুরে এই নতুন প্রজন্ম, আপনারা ইউএনডিপি রিসেন্ট একটা স্টাডিতে বলেছে যে বাংলাদেশের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এই ড্রাইভিং সিটে নতুন প্রজন্ম বসে আছে। আপনারা জানেন আপনাদের সাংবাদিকতায় কিন্তু নতুন প্রজন্ম এসেছে, আসাতে কিন্তু একটা ইতিবাচক পরিবর্তন হয়েছে সকল সেক্টরেই। আপনি জাপানে দেখেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওদের এইজেড পিপলের সংখ্যা বেশি।
মাননীয় প্রধানমন্ত্রী এই নতুন প্রজন্মকে কাজে লাগাচ্ছেন। আমরাও নতুন প্রজন্মকে সারা দেশে ঘুরে ঘুরে মোটিভেট করেছি। 186 জনকে পারফরমেন্সের ভিত্তিতে NIBM প্রশিক্ষণে পাঠিয়েছি, তাদেরকে আর্থিক প্রণোদনের চেষ্টা করেছি। আর আরেকটা বিষয় আগে ছিল, আমরা একটা টেকনিক রিকভারি দেখেন 3665 কোটি, 35% খেলাপির থেকে 25% খেলাপিতে নেমে এসেছে। এর সিক্রেটই হচ্ছে যে আমরা আগে ম্যানেজার এবং অ্যাডভান্সড অফিসার রিকভারি করতো, এখন আমরা বঙ্গবন্ধুর সেই আদর্শকে অনুসরণ করে সারা দেশের 15,000 কর্মচারীকে সম্পৃক্ত করেছি। খুবই ভালো। ফলে হয়েছে কি, তাদের লোডটা কমে গিয়েছে এবং টার্গেটটা অ্যাচিভেবল হয়েছে। আমরা একটা বিরাট বড় সাফল্য আমি বলতে চাই, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর যে কৌশল, 7ই মার্চের ভাষণে যে আদেশ ছিল জাতির জন্য, এগুলি নানাভাবে আমরা সেই কৌশল অবলম্বন করে সবাইকে সম্পৃক্ত করে এটি একটি আদর্শিক কৌশল ছিল এবং আদর্শিক কৌশল আসলে ইনসেন্টিভ আকারে কাজ করেছে। আমরা যদি বলি যে নন ফিনান্সিয়াল ইনসেন্টিভ, এটি হয়তো একটি উপাদান হিসেবে কাজ করেছে, কিন্তু ব্যাংক খাতের আরো এই যে ইতিবাচক ধারা এসেছে, এখানে আরো অন্যান্য ফ্যাক্টরও কাজ করেছে। আমরা সবকিছু মিলিয়ে আরো আপনার কাছ থেকে আলোচনা শুনবো, কিন্তু আজকের এই আলোচনা ধরে আমাদের একটি প্রতিবেদন হাতে আছে। দর্শক, আমরা সেই প্রতিবেদনটা এখন একটু দেখব। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই ব্যবসা করছে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক, সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা। প্রথম প্রজন্মের ব্যাংক হওয়ায় এই 4 ব্যাংক আমানত ঋণ ছাড়াও খেলাপি ঋণেও অন্যান্য ব্যাংক থেকে এগিয়ে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে লাগলে এখন আর কেউ কোনটা স্টেট ওন ব্যাংক আর কোনটা প্রাইভেট ব্যাংক, এই ধোয়া দিয়ে কিন্তু আর চলছে না। যেখানে সার্ভিস ভালো দেবে মানুষ কিন্তু সেখানেই যাবে। তথ্য প্রযুক্তির ব্যবহার আর গতিশীল নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ব্যাংকগুলো। কারণ আমাদের প্রফিটের গ্রোথ এই ব্যাংকিং সেক্টর হাইয়েস্ট, আমরা 72% প্রফিট অর্জন করতে সক্ষম হয়েছি। আমাদের লক্ষ্য থাকবে যে বিশেষ করে SME খাতে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ বৃদ্ধি করা। আমার লোকাল অফিসে ডিপোজিট অনলাইনে আমাদের যে প্রায় 2,000 কোটি টাকা থাকে, এখন ওটা তো 4,000 কোটি টাকার প্লাস আছে। আমার এখন প্রায় 1,000 কোটি টাকার উপরে আমরা অ্যাডভান্স করেছি, নতুন অ্যাডভান্স। আদায়ের প্রতি আমাদের মনোযোগটা বেশি ছিল। গেল বছর এই 4 ব্যাংকের মোট পরিচালন লাভ হয়েছে 4,383 কোটি টাকা, যার মধ্যে সবচেয়ে এগিয়ে সোনালী ব্যাংক। তবে আয়ের হিসেবে পিছিয়ে থাকলেও লোকসানি শাখার সংখ্যা 8-এ কমিয়ে আনাকে বড় অর্জন হিসেবে বলছে রূপালী ব্যাংক। আমাদের লস ব্রাঞ্চের সংখ্যা মাত্র 8টি শাখার লসে আছে। 2019 সালে একটিও থাকবে না এবং আমরা আরও অনেক ভালো ব্যবসা করব এবছর। 2018 সালে আমরা 3,763 কোটি টাকা আমরা খেলাপি ঋণ আদায় করতে সক্ষম হয়েছি। 94 কোটি 11 লক্ষ টাকা আমরা অবলম্বিত ঋণ থেকে আদায় করতে সক্ষম হয়েছি। এ অর্জনে আত্মতুষ্ট না হয়ে খেলাপি ঋণের বোঝা মুক্ত হওয়ার তাগিদ দিচ্ছেন সাবেক ব্যাংকার ও বিশ্লেষকরা। এগুলোর উদ্দেশ্যটাই ছিল, কিন্তু প্রধান উদ্দেশ্য ছিল সোশ্যাল সার্ভিসটা দেওয়া। তাদের কিন্তু অনেক সময় প্রফিট কনসিডারেশনের চাইতেও বেশি কনসিডারেশন থাকে সোশ্যাল সার্ভিসের দিকে। অপারেটিং প্রফিটের ফিগার দেখলে আমরা কিন্তু উৎসাহিত হই, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে নেট প্রফিট হচ্ছে না। অলমোস্ট 25,000 crores টাকা বিকজ অফ দ্য রিট পিটিশন ইন দ্য কোর্ট পড়ে আছে। সেটাকে আমরা কিভাবে লিকুইড করতে পারি, এটা কিন্তু আমাদের সবার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হারানো সুনাম ফেরাতে হলে ভালো ঋণ বিতরণ ও নতুন শিল্প উদ্যোক্তা সৃষ্টিতে ব্যাংকগুলোকে এগিয়ে থাকতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা আলোচনাটি শুরু করার আগে যে প্রতিবেদনটি দেখলাম, সেখানে আমরা দেখেছি যে অনেকগুলো বিষয় এখানে কাজ করেছে। খেলাপি ঋণ আদায় বেড়েছে, আপনিও নিজেও বলছেন যে আপনার ব্যাংকের 35% থেকে খেলাপি ঋণ কমে এখন 25% দাঁড়িয়েছে। এটিও বোধহয় স্ট্যান্ডার্ড না। আদর্শ মান অনুসরণ করতে গেলে বোধহয় খেলাপি ঋণ আরো কমানো প্রয়োজন। সেটি কত শতাংশ এবং সেই চেষ্টাটা কোন পর্যায়ে আছে? আপনারা জানেন আমরা 35% থেকে যদিও 25%-এ এসেছি, আন্তর্জাতিক মানে কিন্তু এটা এখনো আসেনি। আন্তর্জাতিক মান হচ্ছে 10-এর নিচে। তো এইখানে আমার একটা বিশ্লেষণ আছে। আমরা যখন ইনভেন্টরি করলাম সোনালী ব্যাংকে, তখন দেখলাম যে আমাদের মাত্র 20টি ব্রাঞ্চে 85% খেলাপি। তা আমাদের ব্রাঞ্চের সংখ্যা হচ্ছে 1215। 1215 থেকে 20টা বাদ দিলে হয় 1195। তাহলে 1195 ব্রাঞ্চকে খারাপ বলা যায় না। তাদের খেলাপি ঋণের মান কিন্তু 10%-এর নিচে এবং আমাদের মোর দেন 200 ব্রাঞ্চের বেশি শাখায় খেলাপি ঋণ 0। ফলে সোনালী ব্যাংক কিন্তু এই নেটওয়ার্কের দিক থেকে অত্যন্ত খেলাপি ঋণের মানে অত্যন্ত ভালো ব্যাংক। মাত্র 20টা ব্রাঞ্চ আমাদেরকে ভোগাচ্ছে। এই ভোগানোর বড় কারণই হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক অত্যন্ত চমৎকার একটা আবিষ্কার হচ্ছে সিআইবিতে খেলাপি থাকলে সে আর ঋণ নিতে পারে না। কিন্তু দেখা যায় কিছু কিছু গ্রাহক
আমি খেলাপি ঋণের সবাইকেই কিন্তু দোষী করি না। এর মধ্যে উইলফুল ডিফল্টার আছে, আর কিছু আছে বিভিন্ন পরিস্থিতির কারণে ডিফল্ট করে। তো এই উইলফুল ডিফল্টাররা আইনের সাহায্য নিয়ে রিট করে সেই সিআইবির যে অস্ত্রটা, সেই অস্ত্রটাকে ভোতা করে দিচ্ছে, ওটা আর কার্যকর থাকছে না। ফলে খেলাপি ঋণ কিন্তু সেই পরিমাণ কমছে না। ফলে আমাদের খেলাপি ঋণ কমাতে হলে মূলে আঘাত করতে হবে। মূলে কোথায় আঘাত করতে হবে? মূলে আঘাত করতে হবে, আপনি আইনের সংস্কার লাগবে। আমরা যেটা চাই, আমরা জানি এই অর্থ ঋণ আদালত আইন, ব্যাংক কোম্পানি আইন, বিভিন্ন ধারা আছে, আমরা বিশ্লেষণ করে দেখেছি। এগুলি আমরা বিভিন্ন আইন মন্ত্রণালয়ের সাথে বসে এগুলি সংস্কারের একটা উদ্যোগ নিতে হবে। আমাদের আইনগুলি সংস্কার করতে হবে। দ্বিতীয় আরেকটা কারণ আছে, আপনারা জানেন 2006-07 সালে বাজেটের পরিমাণ ছিল 60-70 হাজার কোটি টাকা। এখন সেই বাজেট 4,65,000, এবছর 5 লক্ষ কোটি টাকা করার পরিকল্পনা করা হয়েছে। ঋণের পরিমাণও কিন্তু ডিপোজিট বেড়েছে 10.5 লক্ষ কোটি টাকা ডিপোজিট মার্কেট, ঋণের মার্কেট হচ্ছে 8 লক্ষ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পার্সেন্টেজে না বাড়লেও পরিমাণে বেড়েছে, 1 লক্ষ কোটি টাকা হয়েছে। এর ফলে আমাদের যে প্রতিটি জেলায় একটা অর্থঋণ আদালত, এটা একটা আদালতের পক্ষে এতগুলি মামলা হ্যান্ডেল করা সম্ভব না। তাহলে বিচারকদের প্রতি অবিচার করা হবে। বিচারকরা যে জাজমেন্ট দেয়, সেই জাজমেন্টে কিন্তু তাদেরকে জানা সত্ত্বেও দুই পক্ষের বক্তব্য শুনতে হয়। জনাব, আমরা বুঝতে পেরেছি যে ব্যাংকের ভেতরের বাইরে অন্যান্য ফ্যাক্টরও কাজ করছে খেলাপি ঋণ আদায় না হওয়ার কারণ হিসাবে। এই বিষয়ে আমরা আরও আলোচনা করব, তবে এই পর্যায়ে আমাদের একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতা এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায়। আমাদের সঙ্গে আছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদ। জনাব ওবায়দুল্লাহ আল মাসুদ, খেলাপি ঋণের সার্বিক পরিস্থিতি আপনি বলছিলেন যে খেলাপি ঋণ আদায়ও যথেষ্ট বেড়েছে এবং এই ক্ষেত্রে সোনালী ব্যাংক সহ অন্যান্য সরকারি ব্যাংকও যথেষ্ট সফল। আপনার কাছে আমি জানতে চাই যে আমরা এই সদ্য সমাপ্ত করলাম একটি জাতীয় নির্বাচন, সেখানেও আমরা দেখেছি যারা প্রার্থী হতে চান তারা শেষ সময় এসেও অনেকে খেলাপি ঋণের টাকা জমা দিয়েছেন। তো এই যে ঋণ আদায়ের একটা উল্লম্ফন, এখানে কি কোনো প্রভাব পড়েছে ওই কর্মকাণ্ড? না, ঋণ আদায় যদি আপনি নির্দিষ্ট একটি উপলক্ষকে করেন তাহলে সেটা কখনোই ভালো হবে না। সেটা একটা ভূমিকা আছে, আমরা মনে করি শুধু সেটাই যে কাজে লেগেছে তা না। সারা বছর ব্যাপী আমাদের প্রোগ্রামটা, একটু আগে যেটা বলেছি যে বঙ্গবন্ধুর আদর্শের সমস্ত ম্যানেজার এবং অফিসারদেরকে সম্পৃক্ত করার পরেই ভালো ফলটা এসেছে। খেলাপি ঋণ সম্পর্কে আমি আরেকটু বলতে চাই। খেলাপি ঋণকে আমরা যদি জ্বরের ট্রিটমেন্টের মতো উপরে উপরে ট্রিটমেন্ট করি তাহলে হবে না। এটা আমাদেরকে এটার গভীরে মূল বিশ্লেষণ করতে হবে, করে গভীরে যেতে হবে। আপনি একটা জিনিস যেমন বলেছি, আইনের সংস্কার প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে প্রতি জেলায় আমাদের বর্তমানে একটা করে অর্থঋণ আদালত আছে। যেহেতু মামলার সংখ্যা বেড়ে গেছে, বিচারকদের প্রতি সুবিচার করার জন্য আদালতের সংখ্যা বাড়ানো দরকার, যাতে করে তারা বিচার মামলাগুলি শুনতে পারেন এবং হাইকোর্টে ব্যাংকের মামলাগুলি ডিল করার জন্য সেপারেট একটা বেঞ্চ থাকা। এই প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় আপনাদের সরকারি ব্যাংকের তরফ থেকে কোনো প্রস্তাবনাকে দিয়েছেন? হ্যাঁ, আমাদের প্রাথমিক আলোচনা হয়েছে। আমরা সম্ভবত আইনমন্ত্রী সময় দিলে আপনি আর্থিক প্রতিষ্ঠানের বিভাগ, অর্থমন্ত্রী মহোদয় এবং গভর্নর মহোদয় হয়তো আলাপ করলে একটা রাস্তা। আপনারা জানেন খেলাপি ঋণের ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী মহোদয় কালকে বক্তব্য দিয়েছে। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, আমাদের প্রবৃদ্ধির হার 7% উপরে, যদিও সরকারি প্রক্ষেপণ এবার আমরা প্রায় 8-এর মতো করে প্রবৃদ্ধি পাবো। তো এইসব বিষয়ে আসলে আমাদের অর্থনীতি যেহেতু বড় হচ্ছে, ব্যাংকিং সেক্টরের যে উন্নতি সেটিও নিশ্চয়ই এখানে প্রভাব ফেলছে। এবং আমরা দেখতে পাচ্ছি শুধু সোনালী ব্যাংক না, সরকারের যে অন্য আরও কয়েকটি সরকারি ব্যাংক রয়েছে সেইগুলোও কিন্তু তারা পরিচালন মুনাফা ইতিবাচক অগ্রগতি করেছে। তো আপনার কাছে কি মনে হয় যে সার্বিকভাবে আমাদের ব্যাংকিং খাতে কি কি ফ্যাক্টর কাজ করছে ব্যাংকিং খাতে এই যে ইতিবাচক ধারায় ফেরার ক্ষেত্রে? এটা মূলত আপনারা জানেন প্রতিটি ইকোনমিক অ্যাক্টিভিটির পিছনে ব্যাংকিং সেক্টর জড়িত। আমরা কৃষি খাতে গত 5 বছরে 1 কোটি মেট্রিক টন খাদ্য উৎপাদন বেড়েছে। মাছের উৎপাদন আমরা 3য় স্থানে এসেছি, সবজির উৎপাদনে 2য় স্থানে এসেছি এবং শিল্প উৎপাদনও অনেক বেড়েছে। এগুলির পিছনে আমাদের ইকোনমি আগে ছিল 58 নম্বর, গত বছর ছিল 42। আপনারা জানেন নির্বাচনের পরে আমরা 41তম ইকোনমিতে এসেছি এবং আমাদের টার্গেট হচ্ছে টপ 20 ইকোনমিতে আসা। আপনি এগুলির কিন্তু এই যে ইকোনমি যে বড় হচ্ছে, এই প্রফিটের পিছনে শুধুমাত্র যে খালি খেলাপি ঋণ আদায় তা না, এই ইকোনমি যে বড় হয়েছে সেই ইকোনমিরও একটা সরাসরি অবদান আছে। আচ্ছা, তো আমরা একটা বিষয় জানি যে হিসাব বিজ্ঞানের যে ধারা, সেখানে বলা হচ্ছে পরিচালন মুনাফাই কিন্তু
শেষ মুনাফা না, এখানে নিট মুনাফা বের করতে হবে, সেখানে বিভিন্ন ধরনের প্রভিশন রাখতে হবে, মন্দ ঋণের জন্য আলাদা করে প্রভিশন রাখতে হবে, আমানতের বিপরীতে প্রভিশন রাখতে হবে, সব মিলে তো মুনাফা কমে যেতে পারে। তো সেই পরিস্থিতি কতটুকু, কারণ খেলাপি ঋণ যদি আমাদের অনেক থাকে সেক্ষেত্রে কিন্তু পরিচালন মুনাফা আরো কমেও যেতে পারে। আপনার আসলে আপনার ব্যাংকের সার্বিক পরিস্থিতি কি? তা আমার তো এবছর অত্যন্ত চমৎকারই হবে, কারণ 35 থেকে যেহেতু 25% খেলাপি নেমে এসেছে, এখানে রিকোয়ার্ড প্রভিশন কমে যাবে। আর আপনাদের অবগতির জন্য বলি, 16 সালেও আমাদের 151 কোটি নেট প্রফিট ছিল, গত বছরও 450 ছিল, এবার একটা বড় নেট প্রফিট হবে। মানে ওই লোড বিয়ার করার পরেও আমাদের নেট মুনাফা থাকবে, এবং অন্যান্য ব্যাংকের ক্ষেত্রেও এটা সত্য। কারণ হচ্ছে ইকোনমি বড় হয়েছে, অপারেটিং মুনাফা বেড়েছে, নেট প্রফিটও বাড়বে। এখন অন্যান্য খাতের সাথে যদি তুলনা করেন, ব্যাংকিং খাত কিন্তু এখনও লাভজনক। লাভজনক, এবং আসলে লাভজনক হলেও ব্যাংকিং খাত আসলে সেবার জন্য এগিয়ে এসেছে, বিশেষ করে সরকারি ব্যাংকগুলো সেবার জন্য এগিয়ে এসেছে, এবং সরকার এভাবে নানাভাবে সংশ্লিষ্ট, এখানে পরিচালক নিয়োগ থেকে শুরু করে সরকারি বিভিন্ন সিদ্ধান্ত সোনালী ব্যাংক বড় ব্যাংক হিসেবে সেগুলো বাস্তবায়ন করে থাকে। তো আসলে আপনার কি অভিজ্ঞতা যে সরকারি সিদ্ধান্ত, সরকারি প্রস্তাব, সরকারি প্রভাব কতটুকু প্রভাব ফেলে আপনার ব্যাংকিং কার্যক্রমে, যেখানে আপনি মাঝে মাঝে ফিল করেন কিনা যে আপনার যে স্মুথ গতিতে অপারেশন চলার কথা সেখানে বাধাগ্রস্ত হন? না, এটা উল্টাটাই বরং বলবো। আমাদের সোনালী ব্যাংকের অত্যন্ত চমৎকার একটা বোর্ড রয়েছে। বিভিন্ন সময় সাংবাদিকরা আমাকে ফোন করে বলে, আমরা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে সোনালী ব্যাংক অত্যন্ত ভাগ্যবান যে একটা চমৎকার বোর্ড পেয়েছে। এই বোর্ডে, এবং দেখেন আমরা কিন্তু রাষ্ট্রের অনুকম্পাই পাই সবসময়। আমাদের মালিক যেহেতু রাষ্ট্র, আমরা প্রায় মাননীয় প্রধানমন্ত্রী সোশ্যাল সেফটি নেটওয়ার্কের 51টা সার্ভিস দিয়ে থাকি, সেখানে আমরা 14টা সার্ভিসে ফি পাই, বাকিগুলি আমরা ফ্রি পাই। আমরা এটা মাইন্ড করি না কেন, যে আমাদের মালিক সরকার যদি আপনি ডাইরেক্ট ওয়েতে এভাবে কমিশন না দিয়ে অন্যভাবে দেয়, যেমন আমাদের যখন ক্যাপিটাল, আপনারা জানেন 7 সালে যখন এই ব্যাংকটি লিমিটেড কোম্পানি হয়েছিল, তখন অতীতের 6,500 কোটি টাকা পুঞ্জীভূত লস ছিল। এটা তৎকালীন সরকারের উচিত ছিল এই ক্যাপিটালটাকে পূরণ করে যাতে আমরা জিরো থেকে স্টার্ট করতে পারি, কিন্তু এই কথাটা কেউ বলে না। আমরা কিন্তু 6,500 মাইনাস দিয়ে শুরু করেছি। এই মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র প্রধানমন্ত্রী যিনি 9 সালে ক্ষমতায় আসার পর প্রতি বছরই কিছু কিছু আপনি ক্যাপিটাল দিচ্ছেন। তা আমাকে ফ্রি সার্ভিসের বিনিময়ে যদি ক্যাপিটাল ভর্তুকি দেয় আমার মালিক, তা আমার তো সমস্যা নাই, আমরা রাষ্ট্রের কাছে বিভিন্ন রকম সমর্থনই পাচ্ছি। কিন্তু অভিযোগ তো আছে ক্যাপিটাল ভর্তুকি দিতে হয় মূলত খেলাপি ঋণ আদায় না হওয়ার কারণে ভর্তুকি তো তখনই লাগে। 7 সালে যে আমাদের পুঞ্জীভূত লস ছিল, সেই লসটাকে পূরণ করার জন্য তাদের উচিত ছিল 7,000 কোটি যে পুঞ্জীভূত লস, সেটাকে পূরণ করে ক্যাপিটাল দিয়ে যাওয়া। সেটা তারা দিয়ে যায়নি, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি বছর একটু একটু করে ক্যাপিটাল, ওটা বিদেশি বিশেষজ্ঞরা ওটাকে গুডউইলে কনভার্ট করছিলেন, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিদেশি বিশেষজ্ঞ লাগে নাই। উনি নিজেই বুঝতে পেরেছেন যে এই রাষ্ট্রীয় ব্যাংকগুলিকে একটু একটু করে আপনি ক্যাপিটাল দিতে হবে। কিন্তু সরকারি ভর্তুকি না নিয়ে, বিশেষ করে সরকারি ভর্তুকি যেহেতু সরাসরি জনগণের করের টাকা থেকে দিতে হয়, সোনালী ব্যাংক যেহেতু আলাদা করে মুনাফা করে এবং একটি বাণিজ্যিক ব্যাংক হিসেবে পরিচালিত হয়, তাহলে তার মূলধন ঘাটতি যোগানোর জন্য বন্ড এবং অন্যান্য এবছর তো ঘাটতি পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবছর এবং সামনের বছর আর লাগবে না আমাদের। তখন আপনাদের বন্ড ছাড়তে হবে। আমাদের যেহেতু এই যে প্রফিট, এত বড় একটা প্রফিট হয়েছে, নেট প্রফিট যদি বড় হয়, এটা সরাসরি ক্যাপিটালে কন্ট্রিবিউট করবে। তাহলে আপনারা মুনাফার একটা ইতিবাচক ধারায় আছেন ধারাবাহিকভাবে। তাহলে এই ব্যাংক কি আসলে শুধু সোনালী ব্যাংক না, সরকারের জন্য অন্য ব্যাংকগুলো আছে, তারা কি শেয়ার বাজারে নিবন্ধিত হতে পারে? শেয়ার বাজারে এখনো আমার মনে হয় টু আর্লি, যেহেতু আমরা মাত্র একটা পজিটিভ ধারায় এসেছি। আমাদের এবছরে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রভিশন ঘাটতি কমানো। খেলাপি ঋণ কমার কারণে রিকভার্ড প্রভিশন কমে যাবে এবং মুনাফা বাড়ার কারণে ক্যাপিটালও কন্ট্রিবিউট করবে। ফলে আমরা চাচ্ছি এটাকে জিরো করে পরে, ইট ইজ টু আর্লি। তার মানে আপনারা আসবেন শেয়ার বাজারে যখন আমরা পুরোপুরি স্ট্রং হব তখন। শেয়ার বাজারে আসলে তো আরো অন্যান্য সুবিধার দিকও আছে, বিশেষ করে পরিচালন দক্ষতা সেটি বাড়বে নিশ্চয়ই, কারণ এখানে যখন অন্যান্য ব্যবস্থাপনার লোকজন আসবেন তখন এটি আসলে এখন যেভাবে চলছে তার চাইতে আরো ভালো গতিতে ভালোভাবে চলার প্রত্যাশা করা হয়। তো সেই ক্ষেত্রে সরকারি নির্দেশনা, সরকারি পরিকল্পনা কতটুকু আপনাদের? আমাদের চমৎকার একটা কাজ আছে। আমরা দেখেছি অতীতে ব্যাংকগুলিতে যে দুর্ঘটনা হয়েছে তার মূল কারণই হচ্ছে কমপ্লায়েন্স ব্যর্থতা, ম্যানেজমেন্ট ব্যর্থতা। আপনার যারা বড় পজিশনে ছিল তাদের অনেক বিষয়, ট্রেজারি বিষয়ের নলেজ ছিল না, অডিটের নলেজ ছিল না। আমরা সোনালী ব্যাংক থেকে ফিউচার টপ লিডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম BIBM এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আমাদের যারা নতুন করে AGM হবে তাদেরকে এই সকল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। তারা যখন আবার DGM হবে তাদেরকে ওইটাকে রিফ্রেশ কোর্স করা হবে, আবার যখন GM হবে ট্রেনিং দেওয়া হবে। আমরা প্রশিক্ষণের উপর
প্রশিক্ষণের ফিউচার টপ লিডার আমরা ডেভেলপ করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি। ফলে এরা যখন টপ ম্যানেজমেন্টে যাবে ওরা তখন ওয়েল লার্নেড থাকবে, তাদের দ্বারা কোনো দুর্ঘটনা ঘটবে না। আর কমপ্লায়েন্সের জন্য নানা ধরনের নীতিমালা করছি আমরা রিস্ক ম্যানেজমেন্টের উপর, কমপ্লায়েন্সের উপর অনেক বেশি জোর দিয়েছি। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, ব্যাংক যেহেতু জনগণের আমানত নিয়ে তারপরে সেই আমানত ঋণ দিয়ে সেখান থেকে মূলত মুনাফাটা করে থাকে, তো ঋণ প্রদানের ক্ষেত্রে ঋণ মূল্যায়ন দক্ষতা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় এখানে। তো ঋণ মূল্যায়ন দক্ষতার ক্ষেত্রে যারা প্রান্তিক পর্যায়ে মফস্বল পর্যায়ে যে কর্মকর্তারা আছেন তাদের মধ্যে কোনো ঘাটতি দেখতে পান? তাদের মধ্যে ঘাটতি তো অবশ্যই আছে। কীরকম? আপনি দুর্ঘটনার কারণেই তো ঘাটতি, নলেজের ঘাটতি। এই জন্য আমাদের ব্যাপক প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়েছে দেশে বিদেশে, এবং আমাদের প্রশিক্ষণ ইনস্টিটিউট সারা দেশে 6টি রয়েছে এবং ঢাকায় 1টি রয়েছে, এবং ঢাকার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আমরা দ্বিগুণ ক্যাপাসিটি করে ফেলেছি। আগে প্রতি মাসে 100 জনকে প্রশিক্ষণ দেওয়া যেত, আপনি গত সপ্তাহে এটা ডবল করা হয়েছে। ফলে আমরা যে প্রশিক্ষণে গুরুত্ব দিচ্ছি এটা আপনাদের প্রশ্নের সাথে মিলে যাচ্ছে, কারণ আমরা জনগণ যদি প্রশিক্ষিত না হয় তাহলে তার কাজের মানও তো ভালো হবে না। প্রযুক্তির ব্যবহার কতটুকু করতে পারছেন? অভিযোগ আছে যে এক্সেলেন্ট। আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা সজীবাজের জয় এসে ঘোষণা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ হবে। আমরা ডিজিটালের পথে 100% সফল। আমাদের 1213টা ব্রাঞ্চই কোর ব্যাংকিং সলিউশন হয়ে গেছে, এবং হেড অফিসও আমরা করে ফেলেছি। এখন শুধুমাত্র ট্রেজারি বাকি আসে, আগামী মাসের মধ্যে সেটাও কমপ্লিট হয়ে যাবে। যদি আমি তুলনা করতে চাই, আমাদের বেসরকারি খাতের যে ব্যাংকগুলো বড় এবং ভালো করছে তাদের সঙ্গে যদি সোনালী ব্যাংকের প্রযুক্তির যে সমন্বয় অথবা যদি প্যারালালি আমরা ভাবতে চাই, তাহলে সোনালী ব্যাংক এগিয়ে আছে নাকি পিছিয়ে আছে, কিভাবে মূল্যায়ন করবেন? সোনালী ব্যাংক আমি এগিয়ে আছে না বললেও পিছিয়ে ছিল। এখন আমরা প্যারালাল এসেছি, কারণ আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট আইটি ল্যাব আছে, এবং আমরাই প্রথম আপনার সাইবার সিকিউরিটি আলাদা একটা ডিপার্টমেন্ট করেছি। কারণ আমরা আশঙ্কা করছি প্রযুক্তি যখন বেড়ে যায় তখন কিন্তু সাইবার অ্যাটাকের পরিমাণও বেড়ে যায়। প্রযুক্তি যত উন্নত হয়, এবং এরা কিন্তু হ্যাকাররা কিন্তু আমাদের চেয়ে লার্নেড বেশি, ফলে এদের সাথে ফাইট করার জন্য আমাদের একটা সেপারেট সাইবার সিকিউরিটি, এবং আমরা ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিটিও আমরা হায়ার করেছি। এবং আমরা যেটা মনে করি ম্যানেজমেন্ট শুধুমাত্র এমডির পক্ষে, বোর্ডের পক্ষে সম্ভব না, আমাদের প্রতি সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন ডেভেলপ করা। আমাদের সিএফও, আমাদের চিফ অডিট অফিসার এবং আমাদের চিফ টেকনোলজি অফিসার একদম ফাইনেস্ট লেভেল থেকে আমরা বাছাই করে নিয়েছি। ফলে সোনালী ব্যাংক খুব দ্রুত এগিয়ে যাবে। জনাব ওবায়দুল্লাহ আল মাসুদ, আমরা আলোচনায় আবারও ফিরবো, কিন্তু তার আগে আরেকটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতায় এবার যে আরেকটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতায়। আমাদের সঙ্গে আছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ আল মাসুদ। আমরা কথা বলছিলাম রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইতিবাচক ধারায়। জনাব ওবায়দুল্লাহ আল মাসুদ, রাষ্ট্রায়ত্ত ব্যাংক অবশ্যই ইতিবাচক ধারায়, তবে একটি পার্থক্য লক্ষ্য করা যায়, যেটি আমরা একটু আগেও আলোচনা করছিলাম, যে বেসরকারি ব্যাংক ঝা চকচকে, সেখানে সাধারণত ক্রেতা দুরস্থ গ্রাহক যারা তারা যেতে পছন্দ করেন এবং অন্যরাও আকৃষ্ট হন। সোনালী ব্যাংক অথবা রাষ্ট্রায়ত্ত অন্যান্য ব্যাংকগুলোতে দেখা যাচ্ছে যে এক ধরনের মলিন ছাপ আছে, দারিদ্র্যের ছাপ আছে। কেন এটা? আপনি এটা একটা চমৎকার উত্তর আছে। আপনারা জিনিসটাকে সবসময় সামগ্রিকভাবে দেখতে হবে। আমি একটা ব্যাংকের এমডি, গুলশান বনানী কিছু দোকান আছে যেখানে ঢুকতে গেলে আমারও জড়তা সৃষ্টি হয়, ঢুকতে ভয় লাগে। তা আমাদের দেশের কিন্তু আপামর জনসাধারণকে যদি ওরকম একটা হাইলি ডেকোরেটেড ব্রাঞ্চ গ্রামে করে দেই, কিন্তু ভয়ে ঢুকবে না। এই জন্য আমার সাজেশন হচ্ছে যে শহরের ব্রাঞ্চগুলি হাইলি ডেকোরেটেড থাকবে, কিন্তু গ্রামে যে আমাদের 700 ব্রাঞ্চ আছে এগুলি অর্ডিনারি থাকবে, যাতে মানুষ ঢুকতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং ঢুকে মনে করে এটা আমার ব্যাংক। শহরেও বহু এরকম গ্রামীণ অবস্থা, সেটা আমাদের উদ্যোগ নিয়েছে। আমরা শহরের ব্রাঞ্চগুলি আমরা ডেকোরেটেড করব, কিন্তু আমার মনে হয় গ্রামের ব্রাঞ্চগুলি ডেকোরেট করা ঠিক হবে না। তাহলে ডেকোরেশন জড়তা বলে যে একটা জিনিস আছে, বাইরে থেকে দেখে একটা সাধারণ লোক ভয় পেয়ে যাবে এখানে ঢুকবো কি ঢুকবো না। আমরা সেটা চাচ্ছি না। আমরা চাই সাধারণ লোকের জন্য যাতে সহজ সরল থাকে ব্যাংকটা, ঢুকে যাতে মনে করে এটা আমাদের ব্যাংক। একটা বিষয় জানবো যে সরকারি ব্যাংকগুলো মূলত অর্থ মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক বিভাগ সরাসরি পরিচালনা করে থাকে, অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে মূলত কেন্দ্রীয় ব্যাংক। তো একই বাজারে দুইটি ব্যাংক, দুই ধরনের ব্যাংক পরিচালিত হচ্ছে, তো নিয়ন্ত্রণ হচ্ছে দুই জায়গা থেকে। তো আসলে এতে করে ব্যাংকিং সেবায় কোনো সমস্যা হয় কিনা, নীতিগত কোনো সমস্যা হয় কিনা? এখানে মনে হয় একটু কনসেপচুয়াল গ্যাপ আছে। আসলে প্রাইভেট এবং পাবলিক সব ব্যাংকই বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ করে, তারাই রেগুলেটর। মিনিস্ট্রি, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রেগুলেটর না। তারা হচ্ছে, আপনারা দেখবেন, একজন হচ্ছে মালিক আর একজন হচ্ছে রেগুলেটর। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তথা রাষ্ট্র হচ্ছে ব্যাংকগুলি মালিক। মালিক হিসেবে কিন্তু কিছু ভূমিকা থাকে, খোঁজ খবর নেওয়া, তারা সেই কাজটাই করে। তারা পরিচালক নিয়োগ দিয়ে কিন্তু বোর্ডের উপরে ছেড়ে দেয়।
ফলে আমাদের এই ভুল বোঝাটা উচিত হবে না। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কখনোই আমাদের রেগুলেটর না, তারা ওনার। তাদের যে ভূমিকাটা সেটা মালিক হিসেবে। কেন্দ্রীয় ব্যাংক যেখানে আছে, সরকারের প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক, এবারে স্বায়ত্তশাসিত ব্যাংকিং খাতে সমস্ত নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের কাছে দিলে কি সমস্যা? এখন নাই এটাকে বলবো, এখনো তো আছে। তাহলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কি করছে এবং ওই বিভাগ কি করছে? আমি তো একটু আগে ক্লিয়ার করলাম যে তারা মালিক হিসেবে যে ভূমিকাটা রাখার কথা, তারা রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, মালিকের যে ভূমিকা সেটাই করছে তারা। আরেকটি বিষয় জানতে চাই যে আমাদের আগের সরকারের অর্থমন্ত্রী জনাব এম এ মুহিত বিভিন্ন সময় বলতেন যে আসলে একটি ব্যাংক সরকারের হাতে রেখে বাকি সরকারি ব্যাংকগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত। উনি বিভিন্ন প্রেক্ষাপটে বারবার এই কথাগুলো বলতেন। আসলে কি প্রেক্ষাপটে বলতেন এবং আপনার উপলব্ধি কি, আসলে কি করা উচিত? এটা আমার ধারণা উনি যেটা মিন করতে চাচ্ছেন যে এখানে সেন্ট্রাল ব্যাংক নাই, বাংলাদেশ ব্যাংক নাই, সেখানে সোনালী ব্যাংক ট্রেজারি ফাংশনটা করে থাকে। আমরা ট্রেজারি ফাংশনটা করি, এই সেন্সেই হয়তো উনি বলেছেন যে শুধু ট্রেজারি ফাংশন করার জন্য একটা ব্যাংক থেকে ব্যক্তি খাতে বিভিন্ন ব্যাংক দিয়ে দেবেন। এটা হয়তো ওনার ধারণা ছিল আর কি, আমি যতটুকু মনে করি। আপনি কি ফিল করেন আসলে কি করা উচিত? ব্যাংকের এখন যেহেতু সমস্ত রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকই মুনাফার ধারায় চলে আসছে, আপনি নিজেই বলছেন, আজকের হেডিংও তাই, পজিটিভ ধারায় রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক, এখন আর প্রাইভেটের কোনো প্রশ্ন ওঠে না। প্রাইভেট ব্যাংকের প্রয়োজন, প্রাইভেটাইজেশন করারও প্রয়োজন নেই। ব্যাংকিং কমিশন করার কথা দীর্ঘদিন ধরে দাবি চলছিল, অর্থমন্ত্রীও বিভিন্ন সময় বলেছেন, এমনকি সংসদে উনি বিভিন্ন সময় উত্থাপন করেছেন যে ব্যাংকিং কমিশন করা হবে, কিন্তু শেষ পর্যন্ত ব্যাংকিং কমিশন করতে পারেনি আগের সরকার এবং অর্থমন্ত্রীও তার দায়িত্বে নেই। নতুন অর্থমন্ত্রী বলেছেন ব্যাংকিং কমিশন আপাতত হচ্ছে না। আসলে ব্যাংকিং কমিশন আমাদের ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণের জন্য দরকার কিনা? আমি এটা দরকার মনে করি না। আমার আসলে একটু আগে আমি যে কথা বললাম যে আমাদের বিভিন্ন ব্যাংকিং নীতিমালাগুলি, কমপ্লায়েন্সের নীতিমালাগুলি, এগুলি একটু অবসোলেট হয়ে গেছে, এগুলি একটু আপডেট করা, আইনের সংস্কার করা, কমপ্লায়েন্স নীতিমালাগুলি, অডিট নীতিমালাগুলি সংস্কার করলেই হবে। আলাদা একটা প্রতিষ্ঠান সৃষ্টি। সমস্যা কোথায়? অডিটিং এর সমস্যা কোথায়? অডিটিং এর সমস্যা আছে যেহেতু টেকনোলজির অনেক ডেভেলপমেন্ট হয়েছে এবং আপনারা জানেন নতুন করে আইটি অডিট বলে একটা জিনিস সৃষ্টি হয়েছে, এটা আগে ছিলই না। যেহেতু আমরা ডিজিটালাইজ হয়ে গেছি, ফলে এই একটা সেক্টরে এবং একটি ব্রাঞ্চে ম্যানুয়ালি যে পরিমাণ প্রতারণা করার সুযোগ রয়েছে, আইটির মাধ্যমে কিন্তু একটা পুরো ব্যাংক খালি করে দেওয়ার সুযোগ আছে। ফলে নতুন একটা থ্রেট তো আসছে, ফলে আমাদের আইটি অডিটটাকে স্ট্রং করতে হবে। ফলে আইডিতে এটা একটা আমি মনে করি নতুন। তার মানে এখন দুর্বল আছে আইটি অডিট? না, আইটি শুরু করেছি আমরা, যেহেতু আমরা ডিজিটালও নতুন হয়েছি, আইটি অডিট নতুন হয়েছে, ফলে আমরা দুই পক্ষই নবীন। এখানে আরেকটি বিষয় জানতে চাই, কমপ্লায়েন্সের ইস্যু বারবার আনছেন। নতুন আরেকটি কনসেপ্ট আছে আইটি অডিটের পাশাপাশি হিউম্যান রিসোর্স অডিট। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে এই চলটি শুরু হয়েছে বাংলাদেশে। তো সোনালী ব্যাংক সবচেয়ে বড় একটি ব্যাংক এবং অনেক কর্মকর্তা কর্মীর আছে। তো হিউম্যান রিসোর্স অডিট এটি কোন পর্যায়ে আছে? এটির সঙ্গে তো নিশ্চয়ই মুনাফার একটি সম্পর্ক আছে। সরাসরি সম্পর্ক। কারণ আমরা যে কম্পিউটারের কথা বলি, ডিজিটালের কথা বলি, কম্পিউটার কোনো ম্যাজিক বাক্স না, ম্যান বিহাইন্ড দ্য কম্পিউটার হচ্ছে আসল। তাহলে আমরা এটাকে বাইরের দেশে নন ফিনান্সিয়াল অ্যাসেট বলা হয়, আমরা বলি হিউম্যান রিসোর্স, আর সমস্ত পশ্চিমা বিশ্বে এদেরকে নন ফিনান্সিয়াল অ্যাসেট বলে। তার মানে হিউম্যান রিসোর্স অ্যাসেট। তো অ্যাসেট যে অন্য অ্যাসেটকে আমরা যেরকম যত্ন করি, এই অ্যাসেটকেও যত্ন করতে হবে। সোনালী ব্যাংক এদিক থেকে পিছিয়ে নেই। আমরা আমাদের সফটওয়্যার ডিজাইন প্রায় শেষ প্রান্তে। আমরা হিউম্যান রিসোর্সে যখন এই সফটওয়্যারটা হয়ে যাবে তখন আর বুঝতে পারবো কে কবে রিটায়ারমেন্টে যাবে, কার কবে ট্রেনিং দরকার। আপনার সাকসেশন প্ল্যানটা চমৎকার হবে, অতীতে এটা ছিল না, আমরা এটা অলরেডি এর মধ্যে চলে গেছি, এটা জুনের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। জনাব ওবায়দুল্লাহ আল মাসুদ, আমরা একদম শেষ পর্যায়ে আপনার কাছ থেকে শেষ মন্তব্য শুনতে চাই। আসলে বাংলাদেশের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো আছে, সরকারি ব্যাংকগুলো আছে, ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? আমরা তাহলে আরো ভালো অবস্থানে যাব? খুব সংক্ষেপে। হ্যাঁ, অবশ্যই ভালো অবস্থানে যাব। আমাদের পদসোপানগুলো কি কি আছে সামনে? পদসোপানগুলি আমি একটু সামগ্রিকভাবে যেটা বলতে চাই, আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু তিনটা ফোর্স ছিল। একটা হচ্ছে লিবারেশন ফোর্স, যেটা ছিল মেজরিটি, আর একটা ছিল অ্যান্টি লিবারেশন ফোর্স, আর একটা গ্রুপ ছিল নন্দলাল। আমরা ডিএল রায়ের নন্দলাল কবিতাটা পড়েছি, নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যে করেই হোক রাগিবে জীবন। সে কোথাও যেত না, কোনো কাজ করতো না। এখনো কিন্তু আপনার সমাজে তিনটা শ্রেণী আছে, মানে নন্দলালদের আমাদের আসলে সমাজ থেকে একটু এরা এদের সমালোচনায় ভয় পেলে হবে না। আমাদেরকে দেখতে হবে এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের ব্যবসায়ী, এদেশের শিল্পপতিরা হচ্ছে ডেভেলপমেন্ট পার্টনার। এদের মধ্যে কেউ কেউ হয়তো ফেল করেছে, আপনি তাদেরকে অ্যাকশনে না গিয়ে যারা প্রকৃত প্রস্তাবেই ক্ষতিগ্রস্ত তাদেরকে খুব সহানুভূতির সঙ্গে দেখতে হবে।
আরও যে অ্যান্টি ফোর্স যারা আছে তাদেরকে কঠোরভাবে দমন করতে হবে, আর যারা নন্দলাল তাদের এগুলি গায়ে না মাখলেই হবে। জনাব ওবায়দুল আল মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক নিবেদিত টালিখাতায়। Thank you. আপনাকে দুপুর 1টার সংবাদ নিয়ে ডিবিসির সঙ্গে থাকুন। 24 ঘন্টা।